মাঝে মাঝে মনে হয় আমরা যদি আবারও আমাদের স্কুল লাইফে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু সেই স্কুল লাইফেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যা মনে পড়লে আপনার মনে আবার সেই আতঙ্কটা জেগে ওঠে, আজ প্রথমেই আমি আপনাদের শোনাবো ঠিক এমনই একটা অভিজ্ঞতা। নমস্কার, আমি জো এবং চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে তিনখানা অভিজ্ঞতা, কিন্তু প্রথমেই যেমনটা শুনলেন শেয়ার করব আপনাদের সাথে এক স্কুলের অভিজ্ঞতা। স্কুল লাইফে এমন অনেক ঘটনাই ঘটে যা মনে রাখার মতো, কিন্তু এমনও অনেক অভিজ্ঞতা ঘটে যা ঘটার পর মনে হয় না হলেই বোধহয় ভালো হতো। আজকের প্রথম অভিজ্ঞতা ঠিক সেই রকমই। সেই অভিজ্ঞতায় যাব, তবে তার আগে আপনারা যেভাবে আমার সাথে নিজেদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে কিন্তু আমাদের এগোনো একেবারেই সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। এবং যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স পাঠাবেন ভাবছেন, এখনও পাঠাননি, আপনি কিন্তু খুব সহজেই সেটা করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের এপিসোড শুরু করছি শুভমের এক্সপিরিয়েন্স দিয়ে। হ্যালো, আমি শুভম। বর্তমানে আমি একটা এমএনসিতে কর্মরত। তবে আজ আমি আমার ছোটবেলা স্কুলের একটা অভিজ্ঞতা শেয়ার করব। আমি তখন ক্লাস 11-এ পড়ি। আমি আমার স্কুলের নামটা বলছি না, তবে এটা একটা কোয়েড স্কুল এবং বেশ বড় মাপের একটা প্রাইভেট স্কুল। তো প্রত্যেক বছর আমাদের কালচারাল প্রোগ্রাম হতো স্কুলে, আর তার জন্য প্রায় 1 মাস আগে থেকেই আমাদের রিহার্সাল হতো। এই সময়টা ছিল আমাদের জন্য খুব স্পেশাল, কারণ স্কুলের পিরিয়ডের মাঝখানে আমাদের থাকতো রিহার্সাল এবং সেই সময় ক্লাস করতে হতো না, এবং মাঝে মাঝে উইকেন্ডেও কিন্তু আমাদের রিহার্সালের জন্য যেতে হতো স্কুলে। যে উইকেন্ডে স্কুলে যেতে হতো সেটা থাকতো ওই দুপুরের পর কিংবা বিকেলবেলা, এবং রিহার্সাল চলতো প্রায় 7টা থেকে 8টা পর্যন্ত। যে টিচাররা কালচারাল ইভেন্টের সাথে যুক্ত ছিলেন তারাও থাকতেন। খুব মজা হতো। সেই দিনগুলোতে আমাদের জন্য স্কুলে খাবারের ব্যবস্থাও থাকতো, এবং বাড়ি ফেরার সময় আমরা সবাই বাসে করে ফিরতাম। টিচাররাও আমাদের সাথেই বাসে করে ফিরতেন, আর যাদের বাড়ি কাছে তাদের গার্জেন এসে তাদেরকে নিয়ে যেত। বেশ মজায় কাটতো ওই কয়েকটা দিন। এবার একটা ব্যাপার ছিল এরই সাথে, আমাদের স্কুলের সাউথ ওয়েস্টের দিকে একটা পাঁচিল কোনো একটা কারণে ভেঙে পড়েছিল, আর ওই দিকটায় ছিল একটু জঙ্গল মতো, মানে পাঁচিলের বাইরে বেশ কয়েকটা বড় গাছ, একটা কুল গাছ আর একটা ছোট্ট পুকুর মতো ছিল। আমাদের স্কুল থেকে ওদিকটায় যাওয়া বারণ ছিল, কিন্তু যা হয়, যেটা করতে বারণ করা হয় সবাই সেটাই করতে চায়। আমাদের স্কুলের 12-এর দাদারা মাঝে মধ্যেই টিফিন পিরিয়ডে ওই দিকে যেত, এবং অনেকেই নাকি ওই পুকুরের কাছে কিসের যেন হাড়গোড় পড়ে থাকতে দেখেছে। তাই ওই দিকটাতে পারতে সবাই যেত না। যাই হোক, একদিনের ঘটনা। সেদিন সানডে আমাদের যখন রিহার্সাল হতো, ওই যেমনটা বললাম 7টা কিংবা 8টা বেজে যেত, তেমনই একদিন আমাদের রিহার্সাল হয়ে গেছে। এবার রিহার্সালের পর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এবং টিচাররাও খাচ্ছে। এবার যতজন রিহার্সালে আসতো তাদের মধ্যে আমরা কয়েকজন বন্ধুরা তখন স্কুলেরই ক্যাম্পাসের মধ্যে হাঁটাহাঁটি করছি, সবাই একসাথে করে বাসে করে বাড়ি ফিরব। আমরা 7জন, 4টে ছেলে আর 3টে মেয়ে ক্যাম্পাসের মধ্যে অন্যদিকে হাঁটাহাঁটি করছি। তো এই হাঁটাহাঁটি করতে গিয়েই আমরা ওই ভাঙা পাঁচিলটার দিকে যাই, এবং আমাদেরই মধ্যে 2 বন্ধু বলে যে চল একটু ওই দিকটায় যাই, বাইরের দিকে মজা হবে। গ্রুপে বাকিরা বলল যে না, ওদিকে যাওয়াটা ঠিক হবে না, ঝোপ জঙ্গল অন্ধকার। আমি কিন্তু হ্যাঁও করিনি বা নাও করিনি, আমার যেতে আপত্তি নেই যদি সবাই যায়। তো যাই হোক, একটু জোর করেই বাকিদেরকে রাজি করিয়ে ওইদিকে এগোনো হলো। এবারে নর্মালি তো স্কুলে ফোন অ্যালাউড নয়, কিন্তু ওই যেদিন যেদিন সন্ধেবেলায় রিহার্সাল থাকতো, ওই উইকেন্ডগুলোতে, সেদিন অনেকেই ফোন নিয়ে আসতো। আমাদের গ্রুপের মধ্যেও একটা মেয়ে আর একটা ছেলের কাছে ফোন ছিল। সেই ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে আমরা পুকুর পাড়ের দিকে যাই। এবার সত্যি বলতে আমার একটু ভয় করছিল। না, ভূতের ভয় নয়, সাপখোপের ভয়, প্লাস
টিচাররা যদি জানতে পারেন তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ। তারপর তো সবাই আমরা সেই পুকুর পাড়েই দাঁড়িয়ে আছি, সবাই নিজেদের মধ্যেই কথাবার্তা বলছিলাম। এই আড্ডা মারতে মারতেই হঠাৎ করে রিয়েলাইজ করি যে একটা বন্ধু কোনো কথাই কিন্তু বলছে না এবং অন্যদিকে চেয়ে রয়েছে। তো আমরা ভাবি যে হয়তো ইচ্ছে করে এরকম নাটক করছে। আমরা ওকে বারবার ডাকছিও, ও কিন্তু সাড়া দিচ্ছে না, একভাবেই অন্যদিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। এবারে একটা বন্ধু ওকে আস্তে করে একটা চড় মারে, কিন্তু আমাদের চোখের সামনেই ও অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। আমরা তখনও ভাবি যে ও হয়তো নাটকই করছে, কিন্তু অনেকক্ষণ ডাকার পরেও ও যখন সাড়া দেয় না, তখন আমরা কিন্তু বেশ ভয় পেয়ে যাই। আমাদের গ্রুপেরই 3 জন দৌড়ে টিচারদের ডাকতে চলে যায়। আমরা বাকিরাও প্রচন্ড ঘাবড়ে যাই, বুঝতে পারি না কি করব। একে তো টিচাররা এসে প্রচন্ড বকাঝকা করবেন, তারপরে যদি অন্যরকম কিছু হয়ে যায়। এই সবই ভাবছি, ততক্ষণে টিচাররা চলে এসছেন এবং ওকে ধরাধরি করে স্কুলের ভেতরে নিয়ে আসা হয়। স্কুলে টিচার্স রুমে ওকে শুইয়ে দেয়া হয় আর মুখে জল ছেটানো হয়, কিন্তু ও কোনো রকমভাবেই সাড়া দিচ্ছে না। এদিকে একজন টিচার তো আমাদেরকে বকেই চলেছেন, স্বাভাবিক। আচ্ছা, যখন ওকে টিচার্স রুমে নিয়ে আসা হয়, আমিও ওর একটা হাত ধরেছিলাম। ওর শরীর কিন্তু প্রচণ্ড গরম ছিল, মানে মনে হচ্ছিল যেন ওর জ্বর এসেছে। স্কুলে আরও যে টিচার এবং স্টুডেন্টরা ছিল সবাই এক জায়গায় জমা হয়ে যায় এবং সবাই কিন্তু টেনশনে পড়ে যায়। উপায় না দেখে শেষে অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং সেই বন্ধুটির বাবাকেও ফোন করে খবর দেয়া হয়। আমি আর আমার সাথী আরেকটা বন্ধু কয়েকজন টিচারের সাথে হসপিটালে যাই এবং বাকি টিচারের সাথে অন্যান্য যে স্টুডেন্টরা ছিল তাদেরকে বাড়ি যেতে বলা হয়। তারা সবাই বাসে করে বাড়ি চলে যায়। এবার হসপিটালে তো গিয়ে ওকে ভর্তি করা হয়। হসপিটালে আমার বাবা এবং আমার সাথে যে বন্ধুটা ছিল তার বাবাও চলে আসে। বাবা এসে আমায় প্রচণ্ড বকা দেয় এবং তারপর আমরা বাড়ি চলে আসি। পরদিন আবার হসপিটালে যাওয়া হয় এবং হসপিটালে পৌঁছে জানা যায় যে ভোর রাতের দিকে তার জ্ঞান ফিরেছে। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, ও কেমন যেন ভ্যাবলার মতো হয়ে গেছে, মানে কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে সবার দিকে তাকাচ্ছে। টিচারও বেশ কয়েকজন ওখানে ছিলেন, সবাই ওকে জিজ্ঞেস করছে যে কি হয়েছিল তোর। ও না কিছু বলতে পারে না, মানে ওর নাকি কিছুই স্মৃতিতে নেই। শেষ এটাই মনে আছে যে ও সবার সাথে পুকুর পাড়ে গেছিল, তারপর যখন চোখ খোলে তখন সে হসপিটাল বেডে, আর কিছুই তার মনে নেই। আমরাও সত্যি প্রচন্ড অবাক হয়ে যাই। যাই হোক, ও আর সেই বছর কালচারাল ইভেন্টে পার্টিসিপেট করতে পারে না। তবে একটা জিনিস কিন্তু আমাদের খুব খারাপ লেগেছিল। আমাদের জন্য টিচাররা যারা সেই রাতে স্কুলে ছিলেন তাদের কিন্তু প্রিন্সিপাল এবং বেশ কয়েকজন গার্জিয়ানের থেকে অনেক কথাই শুনতে হয়েছিল। ওনাদের কোনো দোষ নেই, অথচ আমাদের ভুলের জন্য এমন একটা ব্যাপার হলো। আর ওই বন্ধুটার এমন কী বা হয়েছিল যে ও অজ্ঞান হয়ে গেছিল। পরে ওকে জিজ্ঞেস করেছিলাম, ও তখনও বলতে পারিনি। তো এই ছিল আমার স্কুল জীবনের ঘটে যাওয়া একটা অদ্ভুত অভিজ্ঞতা। এর মধ্যে আর যাই থাকুক, সব থেকে বড় ভয়ের ব্যাপার এখানেই যে যদি ওই ছেলেটার কিছু হয়ে যেত তাহলে কিন্তু সব থেকে বড় ক্ষতি হতে পারত। যাই হোক, কেমন লাগলো আপনাদের জানাতে একেবারেই ভুলবেন না। কমেন্ট সেকশন খোলা রয়েছে, নিজেদের মতামত অবশ্যই শেয়ার করুন। এবং চলে যাব আজকের পরবর্তী এক্সপিরিয়েন্সে। এই অভিজ্ঞতা পাঠিয়েছেন অনিমাদি। অনিমাদি কিন্তু আমাদের সাথে আগেও বেশ কয়েকটি অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং নিয়মিতই তিনি নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে চলেছেন। অসংখ্য ধন্যবাদ অনিমাদি। তা অনিমাদির এই এক্সপিরিয়েন্স নিজের বাবাকে নিয়ে, বাবার সাথে মেয়ের সম্পর্ক, সেই নিয়েই একটা অভিজ্ঞতা। বেশি কথা বাড়াচ্ছি না, উনি লিখে পাঠিয়েছেন এবং সেটাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। হাই জো, আমি অনিমা।
আজ আবারও একটা সত্যি ঘটনা বলবো। এটাও আমার সাথেই ঘটেছিল, কিন্তু এটা ভৌতিক কিনা সেটা বলতে পারছি না। ভৌতিক বললে যে ভয়ের ভাবনা আসে, এর মধ্যে সেই ব্যাপারটা নেই। আমার বিয়ে ঠিক হওয়ার পরপরই আমার মায়ের কিডনির প্রবলেম দেখা যায়, এবং আমার বিয়ের 2 মাস আগে থেকে মায়ের ডায়ালিসিস শুরু হয়। আমরা মাকে নিয়ে এত ব্যস্ত থাকতাম যে বাবার শরীরের দিকে কখনো নজরই দিতে পারিনি। আমাদের বাবা তখন মায়ের চিকিৎসা করাতে করাতে শারীরিক, মানসিক এবং প্রধানত আর্থিকভাবে বিধ্বস্ত হয়ে গেছিলেন। বাবার তখন শারীরিক অবস্থা মায়ের থেকেও খারাপ হচ্ছিল, তবে উনি সেটা জানতে দেননি। আমার বিয়ের 15 দিন বাদে আমি বাপের বাড়ি গিয়ে দেখি যে বাবার শরীর একেবারে আর্ধেক হয়ে গেছে। আমি বললাম, বাবা এই কি অবস্থা হয়েছে শরীরের? বাবা কেঁদে ফেলেছিলেন। বাবা বলেছিলেন, আমার ছোট মেয়েটা চলে যেতেই আমার এই অবস্থা হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছিল বাবাকে দেখে। এরপর পরিস্থিতির শিকার হয়েই বিয়ের 1 মাস বাদে আমার স্বামীর কর্মস্থল হলদিয়াতে আমি চলে আসি। আমি জানি আমার মায়ের ডায়ালিসিস আমার দিদি আর ভাই দুজনেই দেখে নেবে, কিন্তু মাস 2 পর শুনি বাবার শরীর খুব খারাপ হয়ে গেছে। মায়ের যেখানে ডায়ালিসিস হয় সেখানেই চিকিৎসার জন্য বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং দেখা গেল যে বাবার জন্ডিস হয়েছে। ওষুধপত্র পড়ছিল, কিন্তু দেখা গেল এতে বাবার লিভার আর কিডনিতে অনেক বেশি এফেক্ট পড়ছে। বেশ কয়েক মাস এভাবেই চলে। এবার আমি তখন সন্তান সম্ভবা। নিজের খারাপ লাগছে বাবার জন্য আমি ওই মুহূর্তে কিছু করতে পারছি না, কিন্তু আমিও যদি ওই সময় বাড়ি গিয়ে পড়ি তাহলে আমার ভাই আর দিদি কত দিক সামলাবে। তাও বাবার এই অবস্থা দেখে আমি কলকাতায় চলে আসি। বাবার তখন বিশেষ জ্ঞান নেই, ভুল বকছেন, শরীর পুরো ভেঙে গেছে। আমি যেদিন এলাম পরদিন থেকেই বাবা কোমায় চলে গেলেন। আমার কি মনে হলো, আমি বাবার কানে কানে বললাম, বাবা তুমি আমার কাছে চলে এসো, আমি তোমার দেখাশোনা করব। আমারও যেহেতু শরীর ভালো ছিল না, তাই আমিও আবার ফিরে আসি। তবে সেই যাত্রায় আর বাবাকে বাঁচানো যায়নি। আমার বাবা 1 মাস কোমায় থেকে চলে গেলেন। এটা ছিল মে মাসের ঘটনা। এরপর জুলাই মাসে আমার স্বামী কাউন্সিলিংয়ের কাজে কলকাতায় এলেন। তখন আমি শ্বশুর বাড়িতে একা। এবার যেহেতু আমি সন্তান সম্ভবা আর বাড়িতে আমি তখন একাই থাকতাম, তাই আমার স্বামী বলতেন মেইন দরজাটা একেবারে বন্ধ না করে কোল্যাপসিবল গেট লাগিয়ে দরজাটা খানিকটা খুলে রাখতে, যাতে কোনো অসুবিধে হলে পাশের ফ্ল্যাট থেকে হেল্প পাওয়া যায়। এবার আমিও নিজের কাজ সেরে দুপুরে শোয়ার ঘরে শুয়ে থাকতাম এমনভাবে যাতে দরজাটা শুয়ে থাকলেও দেখতে পাই। এমনই আমি একদিন শুয়ে আছি, হঠাৎ করে গেটে একটা শব্দ হয়। এবার দেখি একজন বয়স্ক ভদ্রলোক, মাথাটা তার একদিকে হেলানো, আমার দিকে তাকিয়ে আছে। পরনে প্যান্ট শার্ট, দাড়ি গোঁফ কামানো, মাথার চুল কম। উনি একদৃষ্টে আমার দিকে চেয়ে আছেন। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে দেখতে গেলাম। ওমা, উঠতে গিয়ে দেখি কেউ নেই। পাশের যে 3টে ফ্ল্যাট, ওই 3টে ফ্ল্যাট দুপুরবেলায় বন্ধ। আমিও অবাক, বয়স্ক মানুষ এত তাড়াতাড়ি কি করে নেমে গেলেন? এছাড়া জুতোর শব্দও পাওয়া গেল না। সন্ধ্যের দিকে আমি দিদিকে ফোন করে ঘটনাটা বললাম। দিদি বলল, তুই কেমন দেখেছিস? আমি বর্ণনা দিলাম। দিদি বলল, ভেবে দেখতো, বাবাকে একেবারে রোগা করে দিলে অমন দেখতে হতো নাকি? আমি চমকে গেলাম। তাই তো, বাবার মতো চোখ ছিল, কিন্তু দাড়ি গোঁফ কামানো ছিল যে। দিদি বলল, ওই শেষে যখন বাবাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়, সেই সময় বাবার দাড়ি গোঁফ কামিয়ে দেয়া হয়েছিল, এমনকি বাবার যতটুকুও চুল ছিল সেটাকেও ছোট করে দেয়া হয়েছিল।
আর সেই সময় বাবা খুব রোগাও হয়ে গেছিল। আমার বাবা হয়তো তার ছোট মেয়েকে দেখতে এসেছিলেন। আমি নিজেই তো বাবাকে আমার কাছে আসতে বলেছিলাম। আমি বাবাকে চিনতে পারিনি, আমার মনের ভুল। নভেম্বর মাসে আমার ছেলে হয়েছিল। আমি মনে করি আমার বাবা আমার কাছেই এসেছে। এইটুকু বলতে পারি, আমি যে আমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমার বাবাকে ভালো করে রাখবো, সেই কথাটুকু আমি রেখেছি। ছেলেকে মানুষ করতে মা হিসেবে এতটুকু ফাঁকিও আমি দিইনি। আমার বাবার সব গুণ আমার সন্তানের মধ্যে আছে। ঈশ্বর যদি থাকেন, ওপর থেকে আমাদের সন্তান সন্ততিদের আশীর্বাদ করুন, এইটুকুই প্রার্থনা। এই ছিল আমার জীবনের একটা অভিজ্ঞতা। সত্যি এই বাবা মেয়ের সম্পর্ক আর 5টা সম্পর্কের থেকে বোধহয় একটু বেশি স্ট্রং। অ্যাকচুয়ালি বিচার করা যায় না, কিন্তু তারপরেও আমরা এইটুকু বলতেই পারি। শুনলেন অনিমাদির এক্সপিরিয়েন্স। অবশ্যই নিজের মতামত কমেন্ট করে জানান। এবং চলে যাব আজকের একেবারে শেষ অভিজ্ঞতায়। এই অভিজ্ঞতাটাও কিন্তু নিজের বাবাকে নিয়েই। নিজের এক্সপিরিয়েন্স রেকর্ড করে পাঠিয়েছেন মৌমিতা ব্যানার্জি, এবং সেইটাই আমি আপনাদের এখন শোনাচ্ছি। নমস্কার, আমি মৌমিতা ব্যানার্জি গড়িয়া থেকে বলছি। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটি যে আমাকে খুব ভয় পাইয়েছিল তা নয়, কিন্তু আমার একজন খুব প্রিয় মানুষের কথা মনে করিয়ে দিয়েছিল। 2020 সালের ডিসেম্বর মাসে আমার বিয়ে হয়। 2020 সাল মানে আফটার করোনা। তখন লকডাউন পিরিয়ডের পর কিছুটা সময় তো খুলে দেওয়া হয়েছিল, তো সেই সময়তেই বিয়ে ঠিক হয়েছিল। নভেম্বর মাসের দিকে আমার তখন ওয়ার্ক ফ্রম হোম চলছিল। তো আমি আমার জেঠুর ঘরে, মানে 3 তলায় আমার জেঠুর ঘর, সেখানে দুপুরবেলা বসে বসে আমি কাজ করছিলাম। প্লাস আমার গল্পের বই পড়ার খুবই নেশা, আমি গল্পের বইও পড়ছিলাম। তো গল্পের বই পড়তে পড়তে বোধহয় শুয়ে শুয়ে পড়ছিলাম, কখনো আমার চোখটা একটু লেগে গিয়েছিল। চোখটা লেগে গিয়েছিল বলতে আমি কিন্তু ঘুমাইনি। আধো ঘুম আধো জাগা বলে একটা ব্যাপার হয় না, তন্দ্রা আসা, সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই আমি ছিলাম। তো সেই সময়তে আমি অনুভব করি একটা হাত আমার পেটের ওপর আমাকে মানে যেন আগলে রয়েছে। সেই হাতটা আমি স্পষ্ট অনুভব করেছিলাম আমার বাবার। আমার বাবা 2017 সালের 30শে জানুয়ারি মারা যান। বাবার সঙ্গে সব মেয়েদেরই বোধহয় বেশি বন্ডিং খুব ভালো হয়, আমার ক্ষেত্রেও তাই ছিল। বাবা অন্তপ্রাণী আমি বলতে পারি। 2017 সালে বাবা মারা যান, আমার বিয়ে হয় 2020 সালে। নভেম্বর মাসে আমি ফিল করি যে আমার বাবার হাত আমাকে আগলে রয়েছে, কিন্তু আমি এমন একটা ঘুমের সময়, মানে ঘুম এবং জাগরণ এই দুটোর মাঝখানে রয়েছি, আমি চেয়েও যেন চোখ খুলতে পারছি না। আমার বাবা একসময় ভীষণ ফর্সা মানুষ ছিলেন, তার গায়ের রং ছিল একদম ওই কাঁচা হলুদের যে রংটা হয় একদম সেরকম। তো বাবা তো রৌদ্রে ঘুরে ঘুরে, অনেক সময় তো হয় দেখবেন যে যারা খুব ফর্সা হয় তাদের হাতের মধ্যে তামাটে বর্ণের কিছু কিছু ছোপ পড়ে যায় রৌদ্রে ঘুরে ঘুরে। আমার বাবার ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল, এবং আমি সেদিন অনুভব করেছিলাম যে আমার বাবাই আমার কাছে এসেছে। তো যে মোমেন্টে আমি মানে জোর করেই খানিকটা আমি চোখটা খুলেছিলাম, ঠিক তখনই হাতটাও চলে গিয়েছিল। তো এই ঘটনাটাতে কিন্তু আমি ভয় পাইনি, তখন ফ্লোরে কেউ নেই, একা আমি বসে আছি। হিসাব মতো হয়তো আমার ভয় পাওয়ারই কথা, কিন্তু আমি একটুও ভয় পাইনি। বরং আমি সেদিনকে খুব কেঁদেছিলাম যে বাবা যদি এলোই তাহলে আরও বেশিক্ষণ থাকলো না কেন। এবং পরে আমি এই ঘটনাটি আমার মাসিকে বলাই,
আমার মাসি আমাকে বলেন যে মেয়ের তো সামনে বিয়ে, তো বাবা আর কি মেয়েকে এইটা জানিয়ে দিয়ে গেলেন যে তিনি মেয়ের সঙ্গে সবসময়তেই রয়েছেন। আমি যে এই কথাগুলো আপনাদেরকে বলছি, বলতে গিয়ে কোথাও কোথাও হয়তো আমার গলাটাও কেঁপে গিয়েছে, কারণ সব মেয়ের সঙ্গেই সব বাবার বন্ডিং একদম আলাদা। তো এই হলো আমার গল্প বলুন বা ঘটনা বলুন, যাই বলুন। আমি গল্প শেষে শুধু একটা কথাই বলতে চাই, পৃথিবীর সব বাবারা এবং সব মেয়েরা, সব সন্তানেরা ভালো থাকুক। নমস্কার। আজকের এই 3টে অভিজ্ঞতার মধ্যে ভূতের ভয় কতটা ছিল জানি না, কিন্তু ভয় ছিল প্রথম অভিজ্ঞতায়, যেখানে একটা ছেলের প্রাণটাও হয়তো যেতে পারত। যেভাবে সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, যেভাবে হঠাৎ করেই সে কিছু মনে করতে পারছে না। আর পরের দুটো অভিজ্ঞতায় রয়েছে ইমোশন, এমন এক টান যার হয়তো সঠিক কোনো ব্যাখ্যা হয় না। মৌমিতা, অনিমাদি এবং শুভম, তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ নিজেদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করার জন্য, এবং ধন্যবাদ আপনাদেরকেও আমার সাথে এতটা সময় থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং আবারও, যদি আপনি এখনও পর্যন্ত নিজের কোনো এক্সপিরিয়েন্স পাঠাননি, পাঠাবেন ভাবছেন কিভাবে পাঠাবেন, ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন ডেসক্রিপশনে। তাহলে আজকের আড্ডা, আজকের গল্প এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে ফেসবুকে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের পরের এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।